করেছি লাইটস ক্যামেরা মেকআপ এই ডকুমেন্ট ফিকশনটা নিয়ে কথা বলতে এবং আজকালকার এই যে সমসাময়িক পরিস্থিতি ফিল্মস টেলিভিশন সেই সব নিয়ে একটু আলোচনা করতে। তো এটা করার আগেই আমি আমাদের অনারারি গেস্টদের আলাপ করিয়ে দিই এবং তারও আগে আমি আলাপ করিয়ে দিই এই পুরো ব্যাপারটা যিনি সংগঠিত করেছেন, যিনি এটাকে পসিবল করেছেন, যার মাথা থেকে এই পুরো ডকুমেন্ট ফিকশনটা বেরিয়েছে। যে ডকুমেন্ট ফিকশন আমাদের এখানে এখন ভীষণ রেয়ার, কোনো ফিল্মমেকার জেনারেলি ডকুমেন্ট ফিকশন করে না বা ডকুমেন্ট ফিকশন রিলিজ হয় না, আমরা দেখতে পাই না। সেখানে বাংলায় তার উপর টেলিভিশন নিয়ে একজন এনআরআই মানুষ যিনি বিদেশ থাকেন দীর্ঘ বছর, তিনি যখন কাজ করেন তখন সেটা একটা অন্যরকম আমাদের কাছে আসে, একটা অন্যরকম মেসেজ আসে, একটা ইন্সপিরেশন আসে। তো আমি ফার্স্ট তন্নিদিকে বলবো, ডক্টর তন্নি চৌধুরী যিনি এখানকার ডিরেক্টর, এই ডকুমেন্ট ফিকশনটার ডিরেক্টর। তন্নি চৌধুরী অ্যাকচুয়ালি হচ্ছেন সোশিওলজি প্রফেসর রোড আইল্যান্ড কলেজে। তো তিনি এখানে এসে কিছু বলুক এই ইনসেপশনটা কি করে তোমার মাথায় এলো, সাবজেক্টটা কি করে মাথায় এলো, এন্ড হোয়াই ইউ চুজ ডকুমেন্ট ফিকশন। তো তাই মানে ধন্যবাদ সবাইকে আসার জন্য। তো অনেক বছর ধরে তো আমরা সবাই টিভি দেখে দূরদর্শন দেখে বড় হয়েছি, তারপরে জি বাংলা দেখতাম, তখন অনেক কম চ্যানেল ছিল। তারপরে আমি তো বিদেশে চলে যাওয়ার পর বাড়িতে যখন আসতাম সারাক্ষণ দেখতাম আমার ওই একই জিনিস আমার আরো বটে সারাক্ষণ বসে বাংলা দেখতে। 10 বছর পর যত দিন যেতে লাগলো, যত আমি দেশ ছেড়ে বাইরে আছি, তখন সন্ধ্যেবেলায় এসে যখন আমি আমার যৌথ পরিবারকে মিস করি, বন্ধু বান্ধবদের মিস করি, বাইরে রিক্সার প্যাকটাকে মিস করি, তখন ওই সারাক্ষণ স্যাটেলাইটের মাধ্যমে স্টার জলসা আর জি বাংলায় তখন আমার সবসময় একটা সঙ্গী হয়ে গেল। আমাকে মনে পড়ে এই চ্যানেলগুলো শোনার পর, মানে টিভি সিরিয়ালগুলো দেখার পর, মেকাজ দেখার পর, যে না আমি দেশ থেকে খুব একটা বেশি দূরে নেই। কিন্তু এই গল্পগুলো যারা বলছেন, যাদের গল্প আজ শুধু কলকাতা নয়, কলকাতা থেকে কনেটিকাট ইউএসএ পৌঁছে যাচ্ছে, কলকাতা থেকে ক্যালগারিতে পৌঁছচ্ছে, আজকে সিডনিতে পৌঁছচ্ছে, লন্ডনে পৌঁছচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও পৌঁছচ্ছে। তাদের গল্পটা, তাদেরও তো একটা গল্প হচ্ছে, প্রত্যেকের এই জগতে আসার গল্পটা তো একরকম হতে পারে না। এবং সেই কৌতূহল থেকেই আমার রিসার্চের সূত্র থেকে ইন্টারভিউ থেকে ডকুমেন্ট ফিকশন। তো সায়ন, আমি এখন অনুরোধ করবো অন্য আমাদের যারা অতিথি আছেন তো দাঁড়িয়ে তুমি বসো না, তিনি পারমিতা মুন্সি, ফিল্মমেকার এবং রাইটার। তার নাম আমরা সবাই শুনেছি, আলাদা করে ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, তবু আমাকে বলতেই হয়। তার পাশে আছেন যিনি আপনারা সবাই চেনেন, আমরা সবাই চিনি, অনন্যা চ্যাটার্জি, একজন ন্যাশনাল উইনার অ্যাক্টর, যাকে আমরা ইদানিং খুব মিস করি, টেলিভিশনের পর্দায় নয়, একেবারেই ফিল্মের পর্দায়, এবং আমরা চাই আরো আরো আবহমান আসুক আমাদের কাছে, এরকম পারফরমেন্স আরো আসুক। সত্যি তোমায় খুব মিস করি অনন্যা চ্যাটার্জি। আর তার পাশে যিনি আছেন তিনি আরেকজন বড় ব্যক্তিত্ব, তিনি অমৃতা মুখোপাধ্যায়, অথর, যার লেখাকে আনপুট ডাউনেবল বলা হয়, ক্রিটিকরা বলেন। তিনি অমৃতা মুখোপাধ্যায়। রাইটার সম্পর্কে খুব বেশি কিছু আমি আর বলছি না, কারণ লেখাগুলো আমার একদম পড়া হয়নি। তো সেই জন্য আমি এর থেকে বেশি কিছু বলছি না, বাকিটা উনি বলবেন। আমার প্রশ্ন ওনার থেকেই প্রথম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে আপনি একজন অথর এবং বাংলা টেলিভিশনে যখন আপনি সিরিয়ালটা দেখেন, সেটা কেউ লিখছে এবং আমরা দেখতে পাই টিআরপির প্রয়োজনে ড্রাস্টিক্যালি ক্যারেক্টারকে চেঞ্জ করে দেওয়া হয় বা ক্যারেক্টারকে ড্রপ করে দেওয়া হয়। এসব ক্ষেত্রে দুটো প্রবলেম হয়। এক হচ্ছে যে মানুষটা অভিনয় করছে, তার একটা ইমেজের খারাপ হয়, ওকে, এছাড়া যদি ড্রপ করে দেওয়া হয় তাহলে তো জব লসের একটা ব্যাপার। তো এই পুরো ব্যাপারটা যে টিআরপি পুরো ব্যাপারটাকে রেগুলেট করছে, এই ব্যাপারটাকে তার আগে একটা কথা বলতে চাই ওর সম্বন্ধে। আমি জানি এবং সেই জন্য
ও প্রচুর আর্টিস্টদের সঙ্গে একসঙ্গে খুব আপ ক্লোজ কাজ করেছে, তো সেই দিকটাও ও জানে। তাহলে তো আমাদের বাড়তি পাওনা ব্যাপারটাতে এবার তোমার Thank you. Thank you, Tony, first, তোমাকে for inviting me to this esteemed panel. আমাদের একটা কানেকশন আছে। হ্যাঁ, of course. আমরা দুজনেই সমাজতত্ত্ব পড়েছি। হ্যাঁ, আর আমরা প্রেসিডেন্সি কলেজে টনি আমার থেকে এক ক্লাস জুনিয়র ছিল। So thank you so much for that. আর of course অনন্যার সাথে তো মানে কানেকশনটা অন্যরকমই। 20 years এর বেশি, আমি এখন যেটা আমার আলোচনা হচ্ছিল। When she started in the profession, I also started in my profession of journalism. So I'm very happy to be here today. আর এই কাজটা সম্বন্ধে আমি আগে বলতে চাই যে সন্ধির কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি যে ট্রেলারটাই দেখেছি, কিন্তু সেটাতেই আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুলি ডান জব। বিকজ দ্য ওয়ে তন্নি বিফ করেছে নন ফিকশনটা উইথ দ্য ফিকশন, it is a very hard job to do that. So I think she's done a phenomenal job with that. And choosing Ananya to do the main role of the character in the fiction part. Ananya chose me. Oh, that's wonderful. So Bhishoni Bhala, I'm really looking forward to seeing this docu-fiction. Our স্লিপেজ গুলোই মধ্যেই আমার কিছু ইন্টারেস্টিং লাগলো, যে ছোট ছোট কিভাবে আসছে, হাউ মাচ মানি ইজ দেয়ার, টিআরপি ড্রিভেন, সব কিছুই তুমি ট্রেলারটার মধ্যে ছোট ছোট করে কভার করেছো। নাও কামিং টু ইয়োর কোয়েশ্চেন, যে টিআরপি ড্রিভেন স্টোরি লাইন, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এন অথর, আমি ফার্স্ট বলবো যে ধরো সুবর্ণলতা, যেটা অনন্যার আশাপূর্ণা দেবীর গল্প ছিল, বিকজ সাচ এ হিউজ হিট, হ্যাঁ, and it was following the storyline of the book completely. It was the manipulate for my storyline at all. So সেখানে কিন্তু it's a very different kind of a story, এবং আজকাল আমরা যেটা দেখি না যে মেগা সিরিয়ালসে সাহিত্য থেকে নেওয়া হচ্ছে, বা ইভেন আমি সেদিন একটু ডুইং আ বিট অফ রিসার্চ, বিকজ এখানে এসে আমার কথা বলতে হবে, আরণ্যক যে সিরিজটা হচ্ছে রবীনা ট্যান্ডনের, সেটা is based on Vibhuti Bhushan's story. I didn't know that. যে মানে ওরা করছে, কিন্তু আমরা বিয়ন্ড ব্যোমকেশ or beyond খবর, we are not going and filming, but there is মানে আমাদের বাংলা লিটারেচার is so rich, and এখন ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়ান অথর্সরাও প্রচুর ভালো ভালো স্টোরি লেখা হচ্ছে। And টিআরপি বলতে যেরকম ইচ্ছে পুতুল, আমি খুব আমার মা বিকেল 6টা থেকে রাত্রি 10টা অবধি টিভি দেখেন, সো আই ডোন্ট হ্যাভ অ্যান অপশন। আমি যখনই মার সাথে কথা বলি, আই স্টার্ট ওয়াচিং মেগা সিরিয়ালস। সো ইচ্ছে পুতুলটা আমি দেখছিলাম, তো আই সিন দ্যাট খুব স্ট্রং উইমেন ক্যারেক্টার্স হচ্ছে মেগা সিরিয়ালসে, কিন্তু যেরকম ইচ্ছে পুতুলে হঠাৎ করে ক্যারেক্টারটা ড্রপ করে দিল, শি গোজ অ্যান্ড ট্রাইস টু কমিট সুইসাইড, ইউ নো, অ্যান্ড উইচ ইজ লাইক ওয়াই, মানে এত স্ট্রং একটা মেয়েকে দেখাচ্ছে কিসের জন্য? সো আই ওয়েন্ট আস্কিং মাই ফ্রেন্ডস হু আর ইন দ্য ইন্ডাস্ট্রি, তো দে সে এটা টিআরপির জন্য। এটা যদি না হয় তাহলে টিআরপি হবে না, মানে কনস্ট্যান্টলি একটা কনসিস্টেন্ট স্ট্রং মেয়ে ক্যারেক্টার হতে পারে, লোকে ভাষায় লোকে খাবে না। হ্যাঁ, বাট অনন্যার সাথে আমার এটা নিয়ে একটা কথা হচ্ছিল যে আনলেস উই গিভ দেম দ্যাট, যে একটা গুড কন্টেন্ট, যেরকম গানের ওপারে ঋতুপর্ণা ঘোষের যেটা ছিল, ইটস আ ল্যান্ডমার্ক মেগা সিরিয়াল, সবাই দেখতো, হ্যাঁ, অ্যান্ড ইট ওয়াজ সাচ এক্সিলেন্ট কন্টেন্ট। তো সেই কন্টেন্টটা আমরা যখন ওয়েব সিরিজেও এখন হচ্ছে, ছোট লোক সাচ আ হিট, তো ভেরি ডিফারেন্ট কন্টেন্ট, তো সেটা মেগা সিরিয়ালেও আই এম শিওর করা যেতে পারে, এবং ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, সাংঘাতিক চেঞ্জ হয়ে গেল। মানে আপনি যেটা বললেন যে একটা খুব স্ট্রং ছিল, সে হঠাৎ করে প্রচন্ড সব কথা শুনে চলছে, সবকিছু বলছে, যা বলা হচ্ছে, মানে স্ট্রেংথ গুলো উইমেন ক্যারেক্টার স্পেশালি এখন যেটা করছে, যে এ ফুটবল খেলছে, তো ও পুলিশ অফিসার, কিন্তু সবসময় তাদেরকে একটা মানে they never get the support of the family or the very মানে not supportive husbands, boyfriends, friends, but it's a constant struggle. So that is also I don't know, content can change, because because as women we have seen especially in the last 10 years life কিন্তু অনেক বদলে গেছে, মানে বাঙালিদের মানে কলকাতাতে লাইফ হ্যাজ চেঞ্জ,
মানে আগে রাস্তায় বেরোলে রাত্রি 10টায় হয়তো ভয় পেতে হতো যে কি হবে, এখন ইটস নট লাইক দ্যাট। এখন women turn around and it's good enough, I think. মানে I'm too old for that. I know younger ladies will be able to say better. So that's my perspective. But অনন্যার পার্সপেক্টিভটা এই ব্যাপারে I would want to know তোমার কি মতামত এই টিআরপি বিষয়? হ্যাঁ, ইটস এ স্ট্রেঞ্জ থিং, মানে দেখো টিআরপি ছাড়া শো চলবে না, টিআরপি তো লাগবেই। হ্যাভিং সেড দ্যাট, কি করে একটা টিআরপি ড্রিভেন শোকে আরেকটু কন্টেন্ট ওয়াইজ এনরিচ করা যায়, স্ট্রং করা যায়, আমার মনে হয় সেটা উই হ্যাভ সাচ ট্যালেন্ট ইন বেঙ্গল, ইফ উই ওয়ান্ট উই ক্যান ডু দ্যাট, ইটস মাই বিলিভ। আর আরেকটা জিনিস আমি খুব অবজার্ভ করেছি, আমরা তো মেনলি এখানে মেয়েদের নিয়ে কাজ করেছি, এখানে মেয়েদের বিষয়ে সিরিয়াল, আমি এখনকার কথা বলছি, নতুন জেনারেশন যারা কাজ করছেন, অ্যাকচুয়ালি টেলিভিশন কিন্তু টেলিভিশনে মেয়েরা শো রানার হয়, ওরাই ড্রাইভ করে, ড্রাইভ ফোর্স। কিন্তু আমি শুনছি এখন যে একটা হিরোইনের রেমিনারেশন হিরোর চেয়ে কম হয়, এবং সেটা অনেকটা কম হয়। I don't know why this discrimination, because heroine কিন্তু শোটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, হিরোইনের নামে শো করছে। only in this industry, আমাদের সময় না, আমাদের সময় I have charged more than my male co-actor, always। কিন্তু এখন দেখছি এটা, অথচ মেয়েরা শোটা চালাচ্ছে, মেয়েদের রেপুটেশন এদের থেকে 3 গুণ 4 গুণ কম। So I don't know, this has to stop somewhere, maybe we can wishful thinking কিনা জানি না, but this should happen, this should happen, এটাই আমার মনে হয়। আর কন্টেন্ট তো ও যেটা বললো সবটাই বলেছে, আমার শুধু এটাই বলার ছিল যে শো রানাররা তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক, আর টিআরপি তো লাগবেই, কিন্তু টিআরপি জন্য আমরা কন্টেন্ট ওয়াইজ অনেকটা রিগ্রেশনের পথে, অনেকটা উল্টো পথে পেছন দিকে হেঁটে না চলে যাই। we have to keep something for posterity, please let's keep that in mind. আচ্ছা, এবার আমি অনন্যার কাছেই যাব। আমি জাস্ট একটু অ্যাড করবো, তুমি যখন সুবর্ণলতার সময় করতে, আবার তুমি অনেক বছর পর জায়গা নিকালকাতা বাড়িতে এলে, তো তখনকার ইন্ডাস্ট্রি, বিকজ তখনকার ক্রিয়েশন আর এখনকার ক্রিয়েশন ইন টেলিভিশন অনেকটা বদলে গেছে, আমাদের কাছে তো অনেকটাই বদলে গেছে, এখন অনেকটা অন্যরকম হয়ে গেছে। তখন একটু যেটা তোমরাই বললে যে সাহিত্য ওরিয়েন্টেড ছিল, আর একটু হয়তো আমরা ঘুরে কাজটা করতাম, একটু কোয়ালিটি কনসিয়াস ছিলাম। তো এই চেঞ্জেস গুলো আমরা দেখতে পাই দর্শকরা। তোমার কি মনে হয় একজন অভিনেত্রীর ক্ষেত্রে, বিশেষ করে একজন ফিমেল ক্যারেক্টার যখন কাজ করছে, তো কতটা চেঞ্জ হয়েছে বাকি? দেখো, ইয়েস অ্যান্ড নো, অনেকটা পরিবর্তন হয়েছে, আবার কিছুই পরিবর্তন হয়নি। যে জায়গায় পরিবর্তনগুলো হওয়ার দরকার ছিল সেই জায়গায় হয়নি। আমি একটু আগে যেটা বলছিলাম, কন্টেন্ট ওয়াইজ যে পরিবর্তন হওয়ার দরকার ছিল ছেলে মেয়েদের রেমিনারেশন নিয়ে, সেগুলো হয়নি। আর যে পরিবর্তনটা হয়েছে সেটা খুব ইটস ভেরি স্যাড, কারণ এনভায়রনমেন্টের পরিবর্তন হয়েছে, ওয়ার্ক অ্যাটমসফিয়ারের পরিবর্তন হয়েছে, আর যেটা হয়েছে উইথ দ্য ইনফ্লাক্স অফ সো মেনি চ্যানেলস, এত কম্পিটিশন বেড়ে গেছে যে কোয়ালিটি কন্ট্রোলের দিকে আর নজর দিতে পারছেন না প্রডিউসাররা। ইটস বিকাম লাইক আ নিউজপেপার প্রেস, যে রোজ ছাপতে হবে আমাকে, কালকে যেন মর্নিং পেপারটা বেরোয়। সো এই যে রেসটা, I don't know, it's difficult for the producers also, but I mean, China people, everybody should come together and think of something at the middle path, একটা কিছু যেভাবে competition থাকবে, at the same time let the content be the strength of the competition. Again, content is the most important thing according to me. Content is king. Absolutely, content is king. একটা আর্ট কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, ইউ ফিল দ্যাট আর্ট, মানে এবং আর্টিস্টের নিজস্ব যে ক্রাফটটা থাকে, একটা জিনিস করতে করতে সেটা কি হচ্ছে অ্যাজ অ্যান আর্টিস্ট, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? দেখ, যেটা হচ্ছে দুরকম, সেটা এক হচ্ছে এত চ্যালেঞ্জ চলে আসছে একজন আর্টিস্টের কাছে যে আমাকে আগে দিনে 2টো সিন করতে হতো সারাদিনে, সেটাতে যতটা মন দিয়ে আমি 2টো সিন, আমার পাশে ডিরেক্টর রয়েছে বারবেদাও বলতে পারবে, যতটা মন দিয়ে আমি সেটার জন্য ভাবতে পারবো, মেকআপ রুমে একটা টাইম পাওয়া যেত, একটা সিন ফ্লোরে যাওয়ার আগে যে সিনটা করবো, আমরা প্রত্যেক আর্টিস্ট একসঙ্গে বসতাম,
সিনটাকে রিহার্স করতাম, কে কিরকম এই ওকে বোধহয় তুই ওটা ওরভাবে বসে না এইভাবে বল, সো দেয়ার ওয়াজ দিস ফ্রেন্ডলি ওভারচার। হ্যাঁ, তো সেটা তো একদম গন, দিস মিসিং। এখন কি হয়, সেটা আসেই না, সেটা আসেই না। ফ্লোরে যাবে, সিন আসবে, একজন অ্যাসিস্ট্যান্ট হাতে হাতে ধরিয়ে দেবে, লাইন্স দেখবে, মুখস্থ বলবে। আমি সেক্ষেত্রে মনে করি আর্টিস্টরা অনেক বেশি ট্যালেন্টেড এখন যে ওটা ডেলিভার করছে। ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি That's so interesting. মানে এই পার্সপেক্টিভটা আমি জানতাম না। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে Exactly, সবকিছু so hard. রেখে সিনেমা এবং তোমার এক্সপ্রেশন, অ্যাক্টিং সব পারফেক্ট হতে হবে, নালে বলবে যে ও ভালো অভিনেতা না, বলে দেবে একদম। But what are you giving to your actor? সেটা খুব ইম্পর্টেন্ট, which you have, which I'll come to later. আচ্ছা, এবার আমি যাব পারমিতার দিকে। আছে, তুমি তো বাংলাতে যেরকম কাজ করেছো সেরকম হিন্দি প্রজেক্টে কাজ করেছো, তোমার কাছে কতটা ডিফারেন্ট ন্যাশনাল লেভেলের কাজটা আমাদের রিজনাল বেঙ্গল ইন্ডাস্ট্রি, আমাদের ডিফারেন্সটা কি পাচ্ছ? একটা তো আমরা যেটা বললাম টিআরপির জায়গাটা, আমি একটু টেকনিক্যাল কিছু শব্দ বলি, যেহেতু টেকনিক্যাল জিনিসগুলো ফলো করে আমাদের লিখতে হয়। আমরা যখন প্রতিদিন প্রতি বৃহস্পতিবারটা একজন মানে সিরিয়াল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা মানে প্লাস দেবতা রেটিং আসবে যে ওই দিন কোন শোয়ে প্রতিটা শোয়ে ভাগ্য নির্ধারণ হয় আর কি করে। তো যখন আমরা মিনিট টু মিনিট স্টাডি করি দেখি কোন ট্র্যাকটা করছে না করছে। একটা সময় ট্যাম এই টিআরপিটা কন্ট্রোল করতে, এখন বার করছে। কি হচ্ছে যে অডিয়েন্সের পুরো যে ক্যাটাগরিটাই তারা চেঞ্জ হয়ে গেছে। ট্যামের সময় শিক্ষিত মধ্যবিত্তকে ধরা হতো টেলিভিশনের অডিয়েন্স, এখন ধরছে না, বারকে এখন ধরছে না শিক্ষিত মধ্যবিত্ত অডিয়েন্স হিসাবে। সেই জন্য ওটিটি গুলো এখন টেলিভিশন প্লাস হয়ে গেছে। মানে একটা বড় মানে দর্শক শিক্ষা করে গেছে, টেলিভিশনের ওই দিকে চলে গেছে। মানে বলা হয়, আমি কোনো সামাজিক বিভেদীকরণ বা শ্রেণীবিভাজনের মধ্যে না গিয়ে বলছি যে বলা হয় যে বারকে নাকি A+ দর্শক, মানে এটা আমি 50-50 আমারও একটা মত আছে, মানে ঠিক জানাটা নিয়ে। A+ দর্শক নাকি যাদের বাড়িতে 5খানা ইলেকট্রনিক গেজেট আছে, শুধুমাত্র এইটুকু থাকলেই A+ অডিয়েন্স হওয়া যায়। তাহলে ভাবা যায় C আর D কারা, বাড়িতে একটা বই না থাকলেও চলবে। হ্যাঁ, তাহলে এই যদি এটা হয় C আর D কাদের জন্য ভেবে আমাদের লিখতে হয়, কারা টেলিভিশনের দর্শক, সেইভাবে করে জিনিসটা লিখতে হয়। তো এটা তো একটা জায়গা মানে বটে। আর একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, যেটা হচ্ছে আমি কলকাতা আর মুম্বাই ইন্ডাস্ট্রির পার্থক্যের মধ্যে যে একটা জিনিস করে বলবো, কোথায় যেন অডিয়েন্স পালসকে ধরার একটা সেরকম সক্ষম প্রয়াস নেই, তোমার যেন আর্মচেয়ার রাইটিং হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, আরো একটা কারণ হচ্ছে প্রোডাকশন হাউসগুলো চাইছে কোথাও একটু মানে বাজেট ফ্রেন্ডলি ভাবে কাজটা করতে। তারা নতুন নতুন ছেলে মেয়েদেরকে দিয়ে লেখাচ্ছে যাদের অতটা এক্সপোজার নেই সোসাইটি সম্পর্কে, সমাজ সম্পর্কে। একটা সিনিয়র রাইটার, সে যতটা পারবে, তার যতটা সাহিত্য নিয়ে পড়াশোনা, সে যতটা মানুষকে বুঝেছে, জীবন থেকে যতটা শিক্ষা নিয়েছে। একটা তো 20-22 বছরের একটা ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলে বা মেয়ের সেই জায়গাটা নেই, তার ফলে তারা সেভাবে লিখতে পারছে না। তার ফলে কি হচ্ছে, সেই সিরিয়ালটা 100 এপিসোডে যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, এবং আরেকটা আসছে। এই যে মানে জিনিসটা, এটা একটা হচ্ছে, এটার দিকে একটা নজর দেওয়া উচিত। কারণ শেষ পর্যন্ত কিন্তু মানে আজকের দিনে দাঁড়িয়ে গল্পই কিন্তু হিরো হিরোইন, মানে এমনও সিরিয়াল চলে যেখানে হিরো অ্যাকশনই হয় না, দাঁড়িয়ে কিন্তু ডায়লগ বলে অভিনেতারা, কিন্তু সেই সিরিয়াল কিন্তু রেটিং পেয়ে যায়। যেখানে আবার অনেক কিছু ঘটে, সেই সিরিয়ালে কোনো রেটিং আসে না। আবার রেটিংয়ের অনেক শ্রেণী বিভাগ আছে, সেখানে টিআরপি মানে শুধু মানে টাইম স্পেন্ড দেখা হয়, টিভিআর দেখা হয়, টাইম স্পেন্ড দেখা হয়, রিচ দেখা হয়। টিভিআর এবং রিচ দুটোই ভালো। টাইম স্পেন্ডটা হয়তো মানে 22 মিনিটের সিরিয়ালের মধ্যে 24 মিনিটের মধ্যে 12 মিনিট কমার্শিয়াল, কিন্তু চ্যালেঞ্জ কমার্শিয়াল কিন্তু সিরিয়ালটাকে বন্ধ করে দেবে কদিন বাদে। রেড নোট মানে প্রথমে অ্যালার্ট করবে, অ্যালার্মিং একটা নোটিশ দেবে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে টাইম স্পেন্ড না বাড়লে। কারণ যারা বিজ্ঞাপন দেবে স্লটের মাঝখানে, তারা ওই টাইম স্পেন্ডটা যদি অতটুকু টাইম স্পেন্ড হয় তাহলে তারা দেবে না বিজ্ঞাপন। সব মিলিয়ে একটা অন্য সমস্ত ইকুয়েশনের গল্প আছে একটা মেগা সিরিয়ালে এখন। তো আমার শেষ এখানে যে মেগা সিরিয়ালটা আমি লিখেছিলাম এটা হচ্ছে গধূলি আলাপ। প্রথম দিকে 6 মাস আমি লিখেছিলাম, তারপরে আমি এখানে সেইভাবে কথা হয়ে ওঠেনি বা কাজ করতে পারিনি। আমি মুম্বাই থেকে মুম্বাই থেকে অসমবয়সী প্রেমের যে গল্প, তারপরে আমার যে এখন যে কাজটা চলছে আমার দঙ্গল টিভিতে বম্বেতে, ড্রিম আতাইয়া প্রোডাকশনের সঙ্গে আমি কাজ করি।
দালচিনি বলে সিরিয়ালটা, মানে চরিত্রের নামই হচ্ছে দারচিনি, একটা কুকিং ড্রামা আর কি। তো সেখানে করতে গিয়ে আমি একটা জিনিস দেখছি, যেমন এখানে যেমন ধরো সেটা একটা মেয়েদের লড়াইয়ের গল্প, মেয়েটার উঠে দাঁড়াচ্ছে, অন্যান্য উঠে দাঁড়াচ্ছে, মুম্বাইতে আবার উঠে দাঁড়ালে হবে না। ও মা, মুম্বাই ওখানে আবার আমাকে এখানকার ওখানে যিনি প্রডিউসার মানে প্রোডাকশনের সগুন মেহতা, তিনি পাঞ্জাবের খুব বড় হিরোইন, তিনি সগুন আমাকে দিন বললেন দিদি এখানে না বেঙ্গলের মতো ওইরকম হলে হবে না আর কি। মানে এখানে যেমন হচ্ছে কি একটা আমাদের এখানে গেলে একটা মেয়ে মার খেতে কর্নারে উঠে দাঁড়ালো, ওখানে আবার উঠলে হবে না, তোমাকে এই যাতে উল্টো দিকে যে তোমাকে মারছে তার মনে তারপরে সে তাকে অ্যাকসেপ্ট করলো, ওইরকম একটা ব্যাপার আর কি, তাহলে সেটা রেটিং দেবে, মানে ওইরকম একটা ব্যাপার। মানে এটা কিন্তু very interesting perspective, sociological perspective on the psyche of the country. পারপিট্রেটর কে পাল্টাতে হবে না, মানে তার মানে দেখো প্যান বেঙ্গলের বাইরে যখন প্যান ইন্ডিয়াতে ইয়ে করছি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমরা বড় বড় নারী স্বাধীনতার কথা বলছো, মানে এনভায়রনমেন্টের কথা বলছি, সেটা কিন্তু গোপেটিক সিনেমার ক্ষেত্রে আর কি। তুমি যে সুবর্ণলতা করেছিলে এই যে চরিত্র, মানে এটা যে ট্রিলজি যেটা মানে সত্যবতী, সুবর্ণলতা এবং বকুল কথা যেটা আর কি, এই যে ট্রিলজি, এই যে একটা দম, সুবর্ণলতা যা বলবো আমি সেটাই হবে, মানে আমি ঠিক থাকবো, আমার চারপাশে আমি আমার জায়গা স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকবো, চারপাশ নিজের মতো করে আমাকে বদলে নেবে। ওইখানে মানে এটা বাংলা সিরিয়াল মা সেটা সেই জায়গাটা এসছে, মেয়েদেরকে মানে মেয়েরাই সহ্য করবে, মেয়েরাই করবে, মেয়েরাই মানে ঘর সংসার সব মানে বিজনেস মিটিং সে এমন একটা পিচ করবে সেটাও সাকসেসফুল হয়ে যাবে, সবই একটা মানে হবে। এখানে যদি চালাচ্ছিলাম ওখানে আবার হচ্ছে মেয়েরা সহ্য করে যাবে মুম্বাইতে, এখানে গিয়ে যে করছিস তার একটা সময় কেন এতটা করছি সে চেঞ্জ হবে আর কি। এই হচ্ছে কন্টেন্টের জায়গা থেকে পার্থক্য। এই পার্সপেক্টিভটা জানতামই না আমরা, জানতাম তো নয়। ভেরি নাইস। আরে যে রাধে চুল বাঁধাও ব্যাপারটা হোক, কিন্তু একটুখানি আমার কাছে ব্যক্তিগতভাবে কেন আজকাল অনেকের কাছে রাধে চুল মানে একটুখানি আপত্তিজনক, কারণ মেয়েদের সেক্সিশনটা কিন্তু চেঞ্জ হয় না, আজকে প্যান ইন্ডিয়ান হোক কি আমরা যদি পশ্চিমবঙ্গের দিকেও বলি, সেই ইমেজটা কিন্তু কনস্ট্যান্টলি আমরা মেগার জগতে দেখতেই থাকি। তো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। সাধারণ আর আমাদের কোনো আমার একটা লাস্ট কোয়েশ্চেন, এখানে কিছু সাকসেসফুল মুভমেন্ট আছে এবং তার মধ্যে দুজন ফিল্ম মেকার আছে। আমার এটাই প্রশ্ন, যেখানে টেলিভিশন সিরিয়াল সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ঘরের মধ্যে এসে বলে যাচ্ছে যে নারী সন্তান হলে তোমাকে অ্যাকসেপ্ট করা হবে না, কন্যা সন্তান, এটা হচ্ছে সিরিয়ালে আমার নিজে শোনা। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে, আপনাদের পার্সপেক্টিভ থেকে একটা মেয়ের আজকের যুগে জব অপরচুনিটি এন্ড সার্ভাইভাল কতটা বদলেছে বা কি অপরচুনিটিস আছে ইন দ্য গ্ল্যামার ইন্ডাস্ট্রি? কারণ এখন প্রচুর লোক আসছে, প্রচুর নতুন কেস আমরা পাচ্ছি। এবার আচ্ছা, মেয়েদের অবস্থান সব ইন্ডাস্ট্রিতে কম বেশি একই, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে যদি আমি হাইলাইট করি তাহলে সেখানে দুটো জায়গা আছে। আমি একটা হচ্ছে আপসী মনোভাব, একটা হচ্ছে অনাপসী মনোভাব। আপস বলতে আমি এখানে মেধার আপসের কথা বলছি। মেধার আপস করে একজন একটা কাজ করছে, এই ধরো আমি অনন্যার কথাই বলছি। অনন্যা যখন জয়কালী কলকাতাওয়ালি বলে একটা যখন হার্ড ফর এন্টারটেনমেন্ট নেওয়া হচ্ছে, ও কিন্তু ওখানে আউটপুটটা দিচ্ছে। তো এবার একটা মেয়ে যখন আসছে এই পেশায়, সে অভিনয় আসুক, ডিরেকশনে আসুক, যেখানেই আসুক, সে তাকে ভাবতে হবে আমি আমার মেধার জায়গায় দাঁড়িয়ে আউটপুট দেবো না কি করবো না। আমরা যেমন এখানে দেখছি অন্য রকমের ডিরেক্টররা শুধু ফুটেজ তুলে যায়, আবার সেখান থেকে সমীক চট্টোপাধ্যায়ের মতো ডিরেক্টররা আছে যারা কোয়ালিটি দিয়ে কাজটা করে। তো আমি বলছি যে এই জায়গাটা মেয়েকে নিজেকে ঠিক করতে হবে যে আমি চটজলদি মানে কিছু পেয়ে যাবো, খ্যাতি এরকম রিল ফিল করে দিয়ে এরকম এটা এরকম করবো, কি করে চটজলদি খ্যাতি করবো না, আমি একটা নিজেকে নিয়ে দীর্ঘস্থায়ী কিছু ভাবনা ভাববো। আর না মেধা মহানকে গুরুত্ব দেবো না বাহ্যিক আড়ম্বরকে গুরুত্ব দেবো, এটা মেয়েটিকে ঠিক করতে হবে। সে যেভাবে ঠিক করবে তার জীবন কিন্তু সেই পথেই যাবে। তার গ্ল্যামার ওয়ার্ল্ডে তার গ্ল্যামার ওয়ার্ল্ডে তার পথ চলাটাও সেভাবেই হবে বলে আমার মনে হয়।